আচ্ছা, বৃদ্ধাশ্রম যদি আবার চালু হয়, আবার কি বৃদ্ধাশ্রমের দিকে ঝুঁকবেন না বাড়িতেই থাকবেন? সে তো যাবই। তাহলে আপনাদের আশ্রমের নিজস্ব কোনো প্রপার্টি সেইভাবে নেই, সোর্স অফ ইনকাম সেইভাবে কিছু নেই, তাহলে কিসের ভরসায় বৃদ্ধাশ্রম খুলেছিলেন? মায়েরই কি কান্নাকাটি করে। আচ্ছা, বৃদ্ধাশ্রমে কেমন ছিলেন? ভালোই ছিল। ভালোই ছিলেন। বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যেতে খারাপ লাগছে তো? হ্যাঁ, খারাপ তো লাগবে। আচ্ছা, এখন বাড়িতে কেমন আছেন? এখন এখানে কি করতে এসেছেন? এখানে ওষুধ নিতে এসেছি। ওষুধ নিতে এসেছেন? খুব ভালো ওষুধ। আচ্ছা, পয়সা নেই। পয়সা লাগে না, বিনা পয়সায়? আচ্ছা, বৃদ্ধাশ্রমে ভালো ছিলেন নাকি এখন বাড়িতে ভালো আছেন? ও মোটামুটি বৃদ্ধাশ্রম তো ভালো, ওটা খারাপ বলতে পারবো না। বৃদ্ধাশ্রমটা আরেকটু ভালো ছিল, তাই তো? আনন্দ আশ্রম, আনন্দই থাকতাম। আচ্ছা, আনন্দ আসরে আনন্দে থাকতেন তো? সবার সঙ্গে দেখা করতে, সবার সাথে দেখা হতো, গল্প হতো, তাই তো? আর এমনি কোনো প্রোগ্রাম হতো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, কি হতো? হরিনাম হতো, তারপরে কেন মিথ্যে কথা কইব, আমরা গরিব মানুষ, আমাদের এতেই অনেক সন্তুষ্ট বাবা, বলা বলি কি। আচ্ছা, উৎসব অনুষ্ঠানে কাপড় চোপড় কম্বল এসব কি দেওয়া হতো? সময় কাপড় দিত, শীতের কম্বল দিত, আচ্ছা, বর্ষার ছাতা দিত। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষ এলাকার, তাদের সেবা দেন। 60 বছরের ঊর্ধ্ব এবং যারা উইডো বা একদম অসহায়, সেখানে আমরা বয়সটা দেখি না। আচ্ছা, আমরা সেই তার অসহায়তার উপর ভিত্তি করে আমরা তার সেবা দিই। আচ্ছা, এই সেবাটা আপনি কতদিন চালিয়ে যেতে চাইছেন? আমি যতদিন কর্মঠ থাকবো, যতদিন কর্মসক্ষম থাকবো, ততদিনই আমার সেবা চলবে। আচ্ছা, নমস্কার, আপনার কি নাম? ডক্টর শ্যামল কুমার দাস। ডক্টর শ্যামল কুমার দাস। আচ্ছা, আপনি এখানকার সাথে কতদিন ধরে যুক্ত? উঠে গেল একটা এনজিও পরিচালিত প্রায় 40 জন বৃদ্ধা মায়ের দায়িত্ব নেওয়া সম্পূর্ণ বিনামূল্যের এক বৃদ্ধাশ্রম 4 বছর রমরমিয়ে চলার পর উঠে গেল। কাজেই সাবধান, আপনারা যে বিনামূল্যের বৃদ্ধাশ্রমে যাবেন বলে ভাবছেন, সেখানে কি দেখে যাচ্ছেন? উঠে যাবে না তো? আপনারা রাস্তায় বসবেন না তো? সঙ্গে থাকুন, কথা বলে নেব ডাক্তার সোমনাথ পুস্তিবাবুর সাথে, যিনি ছিলেন এই উঠে যাওয়া আনন্দ আসর বৃদ্ধাশ্রমের ফাউন্ডার সেক্রেটারি। কোথাকার বৃদ্ধাশ্রম? কি এমন হলো যে পুরো বৃদ্ধাশ্রমটাই উঠে গেল? যাদের দায়িত্ব নেওয়া হয়েছিল সেই বৃদ্ধা মায়েরা এখন কোথায়? বৃদ্ধাশ্রম কি আবারও চালু হবে? এরকম হাজারো প্রশ্ন, যার উত্তর পেতে ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রম সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। ব্যস্ত রাস্তার ওই সোজা গেলেই পৌঁছানো যাবে শিয়াখালা। এটা চাঁপাডাঙ্গা ডানকুনি রোড, যে রোডের ওপরেই ছিল এক বিনামূল্যের বৃদ্ধাবাস, যা আজ উঠে গেছে। ওই সোজা গেলেই পৌঁছানো যাবে চণ্ডীতলা। আর এই চাঁপাডাঙ্গা ডানকুনি রোডের ওপরেই অবস্থিত এই হলুদ দোতলা বাড়িটি, যা বছর দুয়েক আগে পর্যন্ত আনন্দ আসর বৃদ্ধাবাস নামে ভাড়ায় চলত, যার আজ কোনো অস্তিত্ব নেই। কিন্তু কেন? সঙ্গে থাকুন, জেনে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, আমার এনিহোয়ার চ্যানেল যারা যারা এই মুহূর্তে দেখছেন, তাদেরকে আমি জানিয়ে দিই, আমার পিছনে যে ভদ্রলোক আছেন, ইনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। এনার নাম ডক্টর সোমনাথ পুস্তি। ইনি একজন বিশিষ্ট সমাজসেবী। এনার একটা বৃদ্ধাশ্রম ছিল, মেনলি এনাদের একটা এনজিও রয়েছে, এখনও রয়েছে। তো সেই এনজিও থেকে একটা বৃদ্ধাশ্রম চালানো হতো। তো খুব দুঃখজনকভাবে 4 বছর বৃদ্ধাশ্রমটা চলার পরে খুব দুঃখজনকভাবে বিভিন্ন কারণে, ম্যান পাওয়ারের অভাবে, ম্যানেজমেন্টের অভাবে, আর্থিক সঙ্গতির অভাবে বৃদ্ধাশ্রমটা উঠে গেছে। তো আমি এনার কাছে আজকে জানতে এসেছি যে কেন বৃদ্ধাশ্রমটা উঠে গেল, তার পিছনে কি কি কারণ ছিল, আবার কি ইনি বৃদ্ধাশ্রম চালু করতে চাইছেন, আর এখন বৃদ্ধাশ্রমটা উঠে যাবার পরে সেই সমস্ত বৃদ্ধা মায়েরা যারা এখানে ছিলেন, তাদের কি ইনি এখনও খোঁজ রেখেছেন, মানে তারা এখন কি অবস্থায় রয়েছেন, তাদের কি ইনি এখনও খোঁজ রেখেছেন, আর এই বৃদ্ধাশ্রমটা কি ভবিষ্যতে চালু করার প্ল্যানিং রয়েছে এনার, এখনও কি ইনি সমাজসেবা করছেন, এই সমস্ত বিভিন্ন কোশ্চেন নিয়ে
বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমি এনার কাছে হাজির হয়েছি। ওই উঠে যাওয়া বৃদ্ধাশ্রমের ব্যাপারে আমি এনার থেকে বেশ কিছু তথ্য জেনে নেব, যেটা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতেই। সুতরাং সঙ্গে থাকুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনার নামটা যদি বলেন। আমার নাম সোমনাথ পুস্তি। সোমনাথ পুস্তি। সোমনাথ পুস্তি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জনাই বাজার। জনাই বাজার। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি হোমিও চিকিৎসা করি। বৃদ্ধাশ্রমে আপনি কি পদে ছিলেন? বৃদ্ধাশ্রমে আমি সেক্রেটারি পদে ছিলাম। আমার একটা সংস্থা আছে, সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা। ওই সংস্থার হচ্ছে আমি সেক্রেটারি। আচ্ছা। আর আমি ফাউন্ডার, মানে ফাউন্ডার সেক্রেটারি আর কি। আচ্ছা, ফাউন্ডার আমি তৈরি করেছিলাম এবং পরিচালনা ফাউন্ডার প্লাস ডিরেক্টর প্লাস সেক্রেটারি। আচ্ছা। আমি পরিচালনা করতাম। আমরা একটা বৃদ্ধাশ্রম করেছিলাম আনন্দ আশ্রম নামে। তো বৃদ্ধাশ্রমটা আমাদের চলেছিল 4 বছর মতো। আমরা নিজেরাই নিজেদের খরচ থেকে চাঁদা তুলে চালাতাম। আমাদের এটা চলতো গভর্নমেন্ট স্কিমের ওপর, একটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের গভর্নমেন্ট স্কিমের ওপরে চলতো। কিন্তু পরবর্তীকালে আমরা কোনো রকম সাহায্য পাচ্ছিলাম না। বহুদিন কেটে যাচ্ছে, লেবাররা সেরকম কাজ করতে চাইছে না, টাকা চাইছে, যার ফলে টাকা দিতে না পারার জন্য তারা কাজ ছেড়ে দিয়েছে, অনেকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর কতগুলো অ্যাক্সিডেন্ট হয়। অফিস স্টাফ যিনি পরিচালনা করছিলেন তিনিও হুট করে ছেড়ে দেন। মানে এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে না আমরা খুব ভীতগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং আমাদের বন্ধ করতে বাধ্য হলো। তার একটা কারণ হচ্ছে যে আমাদের বিল্ডিংটা রেন্টে ছিল, ওল্ড এজ হোম বিল্ডিংটা রেন্টে নেওয়া ছিল। রেন্টে নেওয়ার ফলে আমরা বৃদ্ধাশ্রম চালাই বা না চালাই, মাসে তাকে টাকা আমাদের করতে হতো, ভাড়াটা দিতে হতো। তো যার ফলে আমাদের চাপটা এত বেশি, আমাদের 37-38 জন ইনমেট ছিলেন, মানে 37-38 জন বৃদ্ধাকে আমরা দেখাশোনা করতাম। আচ্ছা। এবার তাদের ওষুধপত্র, খাওয়া দাওয়া, তারপর বিভিন্ন সামগ্রী, কাপড় চোপড়, বিছানার চাদর, এগুলো সব আমাদের সব অ্যাকোমোডেশন করা ছিল। কিন্তু এইগুলোকে পরিচালনা করতে শেষকালে আমরা না পাচ্ছি, তার কারণ আমাদের কোনো আর্নিং ছিল না। আমরা 2-3 জন মিলে এগুলোকে ডোনেট চাঁদা তুলে আমরা করতাম। তো সেই সূত্রে ভবিষ্যতে হলো কি আমাদের ওটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। অনেক রকম আমাদের অসুবিধা হয়েছে, আমাদের কষ্টও পেয়েছি আমরা, যে এটা একটা জিনিস তৈরি করে এতদিন ধরে পরিশ্রম করে সাজিয়ে তারপরে এটাকে বন্ধ করা, কিন্তু কিছু করার ছিল না, মানে আমরা বাধ্য হয়েছিলাম বন্ধ করতে। কত সালে বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল? বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল, আমাদের এনজিওটা যে প্রতিষ্ঠান, সোসাইটির প্রতিষ্ঠান হচ্ছে 2013-14 সাল। আর আমাদের বৃদ্ধাশ্রমটা শুরু হয়েছিল 2019-20 সাল থেকে। আচ্ছা, কতদিন হলো উঠে গেছে? বন্ধ হয়েছে 2023 সালে, মানে 22-23 সেশন। আচ্ছা, 2023 সালে। আচ্ছা। আর বৃদ্ধাশ্রমের নাম বললেন? আনন্দ আসর। আনন্দ আসর বৃদ্ধাশ্রম। আনন্দ আসর বৃদ্ধাশ্রম। আনন্দ আসর বৃদ্ধাশ্রম। আচ্ছা, আপনাদের এনজিওর কি নাম? সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিস। সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিস। উঠে যাওয়ার কারণগুলো যদি পয়েন্ট আউট করেন একটা একটা করে। প্রথমত আপনাদের রেন্টে বিল্ডিং ছিল বললেন, তাই তো? হ্যাঁ, 1 নম্বর রেন্টে বিল্ডিং ছিল এবং 10,000 টাকা রেন্ট দিতে হতো আমাদের। আচ্ছা। এবার সেটাও একটা বিশাল অঙ্কের ব্যাপার। কতজন বৃদ্ধা ছিলেন বললেন? আমাদের বৃদ্ধা ছিলেন প্রথম দিকে ছিলেন 47-48 জন। আচ্ছা। তারপর আমরা ঠিকঠাক সঠিকভাবে সবাইকে পরিষেবা দিতে পারছিলাম না বলে যারা একেবারে অসহায় তাদেরকেই আমরা চয়েস করে বাকিদেরকে আমরা ওই ওষুধপত্র দিতাম, করতাম, কিন্তু ইনমেটস হিসাবে রাখতাম না। আচ্ছা। ইনমেট হিসাবে থাকতো আমাদের 36-37 জন। 36-37 জন। বৃদ্ধ না বৃদ্ধা না উভয়ই? না, শুধুমাত্র বৃদ্ধা, বৃদ্ধা। হ্যাঁ। আচ্ছা। বৃদ্ধাশ্রমটা উঠে যাওয়ার পরে তাদের কি ব্যবস্থা করলেন? বর্তমানে তাদের কন্ডিশন কীরকম সেটা কি খোঁজ আছে আপনাদের? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দিই। আমরা যে বৃদ্ধাশ্রমটা করেছিলাম, আমার তার আগে থাকতেই বলি যে আমার একটা বয়স্ক পরিষেবা সংস্থা আছে। এটা একটা এনজিওর আন্ডারে বৃদ্ধাশ্রমটা হয়েছিল। আমাদের সংস্থাটা প্রতিষ্ঠা হয় 2013-14 সালে এবং তখন থেকেই আমরা চ্যারিটি চালাই। চ্যারিটিটার একটা বিশাল হচ্ছে যে আমরা শুধুমাত্র 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদেরই আমরা চ্যারিটিতে পরিষেবা দিতাম। এবং আমাদের বছরে কাপড় দেয়া, তারপর শীত বস্ত্র দেয়া, সব কিছু আমাদের চলতো। যখন বৃদ্ধাশ্রম হয়নি তখন এগুলো চলতো। তারপর থেকে আমরা বিভিন্ন বৃদ্ধাদের মধ্যে আমরা চুজ করি যে কারা কতটা অবহেলিত। তো
তখন তাদেরকে একটা লিস্ট আউট করে তাদেরকে নিয়ে আমরা বৃদ্ধাশ্রমটা চালু করি। তবে বেশিরভাগই আমাদের লোকাল ইনমেট ছিলেন, মানে চণ্ডীতলা 1 ও 2 এর মধ্যেই। কিছু বাইরের থেকে এসেছিলেন, যেমন মেয়েরা হয়তো একটাই মেয়ে, মাকে দেখভালের কেউ নেই, তখন ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতেন। তো আমরা যখন বৃদ্ধাশ্রমটা বন্ধ করতে বাধ্য হলাম, তখন যে সমস্ত বৃদ্ধা বাইরে থেকে এসেছিলেন তাদেরকে আমরা তার পরিবারের যে সদস্য রয়েছে, যিনি রেখে গিয়েছিলেন বা যিনি আসতেন মাঝে মাঝে দেখা করতেন, তাদেরকে ডেকে আমরা একটা মিটিং করে তখন তাদেরকে বলি যে এই রকম পরিস্থিতি তো আমাদের হয়েছে, তো আপনারা আমার মাকে নিয়ে গিয়ে দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে যে নিজের ঘরে রেখে দিতে পারেন, অথবা অন্য কোনো বৃদ্ধাশ্রমে আপনারা যোগাযোগ করুন। এবার যেহেতু আমরা কোনো বৃদ্ধার থেকে পয়সা নিইনি বা একটা টাকাও আমরা নিই না, সেই জন্য আমাদেরকে খুব একটা ফেস করতে হয়নি। হ্যাঁ, এটা খুব ইজিভাবেই আমরা করতে পেরেছি। বর্তমানে বৃদ্ধা মায়েরা কি কন্ডিশনে আছেন সেটার কি হ্যাঁ, আমরা কিছু খোঁজ নিই। একজন বৃদ্ধাকেই অন্যত্র ট্রান্সফার করা হয়েছে, কিন্তু বাকি যে সমস্ত বৃদ্ধারা ছিলেন তারা কিন্তু ভালোই আছেন এবং বাড়িতেই আছেন। হ্যাঁ, আমরা বাড়ির লোককে অনেক বুঝিয়েছি বা তাদেরকে অনেক করতে, তো ওনারা বাড়িতেই দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই ব্যাপারটা একটু অবিশ্বাস্য লাগছে, তার কারণ হচ্ছে আপনার সামনে হয়তো তারা ভালো বিহেভিয়ার করছে, তারা যদি বাড়িতেই ভালো থাকবে তাহলে তারা মানে বাড়ির লোক বৃদ্ধা মায়েদের এখানে কেন দিয়ে গেছিল? হ্যাঁ, এটা আপনার প্রশ্নটার মধ্যে অবশ্যই গুরুত্ব আছে, এই কারণেই যে আপনি ঠিকই বলেছেন। তবে আমরা কিন্তু খোঁজখবর রাখি, যে সমস্ত বৃদ্ধাকে আমরা বাড়িতে পাঠিয়েছি সে সমস্ত বৃদ্ধারা কীরকম অবস্থায় রয়েছে, আর সেটা আমরা খোঁজখবর রাখি, এবং আমরা খোঁজখবর রাখি বলেই ওনারা একটু কেয়ার করেন। আচ্ছা, বৃদ্ধাশ্রম আবার চালু করার কি ইচ্ছা রয়েছে? অবশ্যই বৃদ্ধাশ্রম চালু করার অবশ্যই ইচ্ছা রয়েছে, যদি সেরকম জায়গা পাই আমরা, বা সেরকম যদি আমরা কয়েকজন ডোনার বা কয়েকজন আমাদের সহযোগিতা করবেন এরকম যদি কোনো মানুষকে আমরা পাই, তাহলে অবশ্যই বৃদ্ধাশ্রম চালু আমরা অবশ্যই করব। বৃদ্ধাশ্রম কি এখানেই চালু করতে চাইছেন নাকি অন্যত্র কোথাও গিয়ে হলেও চলবে? না, অন্যত্র কোথাও হলে আমাদের একটা অসুবিধা কি, যেহেতু আমার এলাকাতেই আমি আছি, সেহেতু অন্য কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম করলে তার দেখভালের একটা অসুবিধা হবে, বা আমরা হয়তো ঠিক মতো পরিচালনা করতে পারবো না। আর আমাদের বৃদ্ধাশ্রমেতে একটা ব্যাপার সবসময়তেই ঘটতো, যে এন্টারটেনের ব্যাপারটা আমরা সব থেকে বেশি দেখতাম। মানে বয়স্ক মানুষরা যাতে সবসময় হাসি খুশিতে থাকে, মেন্টালি রিফ্রেশ থাকে, তার জন্য আমাদের নিয়মিত যোগা হতো, নিয়মিত গান বাজনা হতো। হ্যাঁ, আমাদের হারমোনিয়াম, তবলা সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের ওল্ড এজ হোমে ছিল। হ্যাঁ, নিয়মিত কবিতা পাঠ করে শোনানো হতো, গীতা পাঠ করে শোনানো হতো। হ্যাঁ, বিভিন্ন ধর্মপুস্তক তাদেরকে পাঠ করে শোনানো হতো। হ্যাঁ, তো এইভাবে আমরা বৃদ্ধাশ্রমটা চালাচ্ছিলাম বলে গভর্নমেন্ট লেভেলেও আমরা খুব ভালো জায়গায় পৌঁছে গেছিলাম, এবং হ্যাঁ, প্রচুর প্রশংসা পেয়েছি। আপনাদের কতজন স্টাফ ছিলেন? বৃদ্ধাশ্রম আমাদের টোটাল স্টাফ ছিলেন 18 জন। 18 জনের মধ্যে অফিসিয়াল হচ্ছে 14 জন, বাকি 4 জন আমাদের, যেহেতু এটা সংস্থা মারফত ভলেন্টারি হিসাবে তারা থাকতো। আচ্ছা, এনারা যে বৃদ্ধাশ্রমে থাকতেন, বৃদ্ধা মায়েরা, তাদের থেকে কত টাকা করে নেওয়া হতো? না, পুরোপুরি বিনামূল্যে? একদম সম্পূর্ণ বিনামূল্যে, মানে আমরা একটা টাকাও নিতাম না। ঢোকা থেকে একদম আমাদের বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা কোনো বৃদ্ধার কাছ থেকে আমরা 1 টাকাও সাহায্য হিসাবে নিই। আচ্ছা, আমরা শুনেছি ইচ্ছা থাকলে উপায় হয়, তাই তো? অবশ্যই। তাহলে কি আপনার মনে হয় এই বৃদ্ধাশ্রম উঠে যাবার পিছনে কারোর ব্যক্তিগতভাবে বা আপনাদের সমষ্টিগতভাবে ইচ্ছার কোনো অভাব ছিল, বা এই গত 4 বছরে বৃদ্ধাদের সাথে থেকে বৃদ্ধাদের দেখে তাদের দায়িত্ব নিতে ভয় পেয়েছিলেন, আর সেখান থেকেই ইচ্ছার অভাবে দায়িত্ব নেবার ভয়ে বৃদ্ধাশ্রমটা উঠে গেল? আপনার মতামত জানতে চাইছি। অবশ্যই আমি বলি, প্রথমত আমাদের এটা ছিল ফ্রি অফ কস্টে। হ্যাঁ, আমাদের লেবার 14 জন ছিল যারা বৃদ্ধাশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, যেমন রান্নার কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, দিন রাত্রি থাকার কাজ, বাজার দোকান করার কাজ, তারপর তাদের দেখভাল করার কাজ, এরকম বিভিন্নভাবে মিলিয়ে আমাদের 14 জন স্টাফ ছিলেন। তো 14 জন স্টাফের মধ্যে যখন আমরা এই বৃদ্ধাশ্রমটাকে আর তাদেরকে স্যালারি দিতে পারছি না, বা স্যালারি তারা পাচ্ছেন না, বা তারা ধরেই নিয়েছিলেন যে এটা হয়তো কোনোদিনও হবে না,
হ্যাঁ আমরা কাজ ছেড়ে দেবো, এমনকি একজন দুজন আমাকে না বলে কাজ ছেড়ে দিয়েছে, যার ফলে আমরা জানতেই পারিনি যে সে কাজ ছেড়ে দিয়েছে। তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করলাম তখন সে বললো না আর কাজ করবো না, যার ফলে হলো কি ক্রমশ ফাঁকা হতে লাগলো। তখন এই যে ইনমেটসদের দেখাশোনা বা তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব, তাদেরকে টিফিন দেওয়া, চা দেওয়া, এইসব গুলো আমরা খুব মুশকিলে পড়ে গেছিলাম। আর তারপর আর একটা হয়, বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে। যেমন আমাদের একজন বিশিষ্ট কর্মী তিনি হঠাৎ মারা যান, যার হাতেই সমস্ত কিছু দায় দায়িত্ব ভার ছিল এবং যিনি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিলেন তিনি হঠাৎ মারা যান। খুবই অল্প বয়স, 45-46 বছরে একটি ছেলে হঠাৎ করেই মারা যান। দ্বিতীয়ত হচ্ছে যে আর একজন যিনি ছিলেন, যিনি কোনো ইনমেটস যদি অসুস্থ হয়ে পড়তো বা হতো তাকে নিয়ে হসপিটালে যাওয়া, এই দায়িত্বে একজন ছিলেন, তিনিও রোড অ্যাক্সিডেন্টে আহত, মানে গুরুতর আহত। আমরা তো ভেবেইছিলাম হয়তো উনি বাঁচবেন না, কিন্তু ঈশ্বরের করুণায় উনি বেঁচেছেন, ফিরেছেন। হ্যাঁ, তো একই সঙ্গে এতগুলো দুর্ঘটনা, মানে এত সমস্ত লেবাররা কাজ ছেড়ে দেয়া, তারপরেতে সমস্ত স্টাফেরাও একটু গণ্ডগোল, মানে তাদের আর আস্থা নেই বৃদ্ধাশ্রমের প্রতি, পুরো চাপটা আমার একার উপর এসে পড়ে। এবার তখন আমি নিজেই অসুস্থ হয়ে যাই, এমনকি আমাকে হসপিটালাইজড পর্যন্ত হতে হয়েছিল। এবার সেই অবস্থাতে আমাদের যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেয় যে এটা আর পরিচালনা করা যাবে না, এটাকে বন্ধ করে দেওয়াই ভালো। নাহলে কোনো যদি অ্যাক্সিডেন্ট, হয়তো ইনমেটসদের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলো, বৃদ্ধাশ্রমে কোনো দুর্ঘটনা ঘটলো, সেটারও দেখভাল করার কোনো লোক নেই। কাজেই আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে আর এটাকে করার দরকার নেই, আমরা ইনমেটসদের ভালো করে বুঝিয়ে তাদেরকে স্বস্থানে ফিরিয়ে দিয়ে আমাদের হচ্ছিল। এবার সবথেকে বড় কথা ছিল, যেহেতু আমাদের বৃদ্ধারা বেশিরভাগই লোকাল এরিয়ার ছিলেন, চণ্ডীতলা 1-2 ব্লকের মধ্যে, তো তাদেরকে দেখভাল করারও আমাদের চলছে, যেহেতু কাছাকাছির মধ্যেই এখনও চলছে। এবং আমার একটা নির্দিষ্ট চ্যারিটি আছে, সেই চ্যারিটিতে আমরা কিন্তু বঞ্চিত করিনি কাউকে। সেই চ্যারিটিতে তারা আসেন, মেডিসিন তারা নেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়, হ্যাঁ, তারপর তাদেরকে আমরা শীতকালে বস্ত্র বিতরণ, কারোর হয়তো কাপড় নেই, হয়তো আবেদন করলেন আমাকে একটা কাপড় দিতে হবে, আমরা কাপড় দিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু এখনও চলছে। আপনি পার্সোনালি এখন কি কোনো সমাজসেবার সাথে যুক্ত? হ্যাঁ, অবশ্যই আমি পার্সোনালি সমাজসেবার সঙ্গে যুক্ত আছি। আর একটা বৃদ্ধাশ্রম আছে মশাগ্রামে, ওই বৃদ্ধাশ্রমের সঙ্গেও আমি যুক্ত আছি। তাহলে যে সমস্ত বৃদ্ধা মায়েরা এখানে থাকতেন তাদের বেশিরভাগই এখনো পর্যন্ত আপনাদের থেকে সাহায্য পেয়ে চলেছে? অবশ্যই, হ্যাঁ, তারা আমার চ্যারিটিতে আসেন এবং তারা সাহায্য করা হয় তাদের। খুব ভালো লাগলো এটা শুনে। আপনার মতো এখন অনেকেই বিনামূল্যের বৃদ্ধাশ্রম চালাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন আপনার থাকে দিতে পারেন। অবশ্যই আছে। প্রথমত, একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে শুধু অর্থ নয়, অনেক পরিশ্রমও লাগে। দুটো জিনিস যদি থাকে, যে অর্থনৈতিক সামঞ্জস্য এবং পরিশ্রম করার মানসিকতা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে হয় আমরা সমাজসেবা করব, আর নয়তো সমাজ থেকে কিছু ইনকাম করব বৃদ্ধাশ্রমের মারফত। তো আমরা যখন একটা বৃদ্ধাশ্রম পুরো টোটালি ফ্রি অফ কস্টে চালাচ্ছি, তখন দুটো দিক আমাদের অবশ্যই দেখা উচিত, যে আমাদের আর্থিক সামঞ্জস্য কতটা রয়েছে এবং আমরা মেনটেন্স করতে পারবো কিনা। বৃদ্ধাশ্রমটাকে টিকিয়ে রাখতে হয়, সেই জন্য আমাদের কিছু আর্নিং থাকতে হবে। তো সেই আর্নিংটা যেভাবেই হোক না কেন, অন্য কোনো রুট থেকে বা কোনো ডোনেশান, কোনো এখন তো 80G থাকলে অনেক ডোনেশান পাওয়া যায়, 12-এ থাকলে ডোনেশান পাওয়া যায়। তো এই ধরনের ব্যাপারগুলো থাকলে অনেক সময় ডোনেশান থেকেও কাজ হয়, কারণ ফ্রি অফ কস্টের বৃদ্ধাশ্রমগুলোতে অনেকেই ডোনেশান করেন। তো সেইগুলোকে ঠিক ইউটিলাইজড যদি করা যায়, যে ফ্রি অফ কস্টের বৃদ্ধাশ্রমগুলো ভালোভাবেই চলবে। একটা বৃদ্ধা কতদিন বাঁচবেন? যখন তিনি যতদিন সক্ষম ছিলেন ততদিনই তিনি আর্নিং করেছেন, সংসারের কাজকর্ম করেছেন। কিন্তু যখন তিনি করতে পারছেন না, তখনই একটা মানুষ অবহেলিত হয়ে পড়ে। আর এই অবহেলিত মানুষদেরই খোঁজ আমাদের রাখতে হবে, বা খোঁজ নিয়ে আমাদের বৃদ্ধাশ্রম সেইভাবেই তৈরি করা উচিত। বুঝতে পেরেছি। বৃদ্ধা যারা বৃদ্ধাশ্রমে আসতে চাইছেন বাড়ি ছেড়ে, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা? অবশ্যই আছে। সতর্কবার্তা না, তার বৃদ্ধাশ্রমে কতগুলো ফেসিলিটিস আছে। যেমন আমি যদি একটা বৃদ্ধা যখন বাড়িতে আছেন, তখন তাদের ঠিকমতো কেয়ার হয় না। তারা যখন অসুস্থ হয়ে পড়েন, ঠিক ওষুধপত্র বা তার চিকিৎসা বা তার সেবা বাড়িতে সেভাবে হয় না। আর একটা ব্যাপার হচ্ছে এন্টারটেন,
বয়স্ক মানুষরা কীর্তন ফীর্তন শুনতে ভালোবাসেন, হিন্দু হলে মুসলিম হলে কোরআন পাঠ এগুলো তারা শুনতে ভালোবাসেন। সেইগুলো বাড়িতে কখনোই হয় না যে কেউ তার ঠাকুমা বা দিদিমাকে বসে গীতা পাঠ করে শোনাবে বা কোরআন পাঠ করে শোনাবে, হ্যাঁ, বা তাকে কোনো এন্টারটেইন করবে, একটা হয়তো গান গেয়ে শোনালো, এইগুলো খুব রেয়ার। কিন্তু বৃদ্ধাশ্রমে যদি তিনি আসেন, তিনি কতগুলো ফ্যাসিলিটিস পান। একরকম এক নম্বর হচ্ছে রুটিন মাফিক জীবনযাপন, হ্যাঁ, ঠিক সময়ে খাওয়া দাওয়া, ঠিক সময়ে তার চা টিফিন, ঠিক সময়ে হেলথ চেক আপ, ঠিক সময়ে মেডিসিন প্রদান, হ্যাঁ, এবং ঠিক সময়ে এক একটা এন্টারটেন, এগুলো বৃদ্ধাশ্রমের মধ্যে মানে অ্যাভেলেবেল। কিন্তু বাড়িতে এগুলো অ্যাভেলেবেল হয় না, যার ফলে আমি কিন্তু কখনোই বলছি না যে একটা বৃদ্ধাশ্রমেই আসতে হবে কোনো মানুষকে, বা বৃদ্ধাশ্রমে অনেক মানুষ এসে অনেক কষ্ট নিয়েই থাকেন, নাতি নাতনিকে হারিয়ে আসেন, ছেলে মেয়েকে হারিয়ে আসেন, তারা কোনো সময় দেখতে আসলো কি আসলো তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু মানসিক কষ্টটা থাকে যে আমার এই মুহূর্তে ছেলেকে দেখতে ইচ্ছা করছে কিন্তু আমি তো সেটা পাচ্ছি না, যার ফলে এটা থাকে বটে। কিন্তু এর দুটো দিকই আছে, একটা যেমন পজিটিভ দিক আছে তেমনি একটা নেগেটিভ দিকও রয়েছে। কেউ নতুনভাবে যদি বৃদ্ধাশ্রম খুলতে চায় তাহলে তার কি কি বিষয় মাথায় রাখা উচিত? অবশ্যই তার মাথায় রাখতে হবে প্রথমত বৃদ্ধদের যে ক্যারি করা, সেই ক্যারি করাটা সম্পর্কে তাকে অবশ্যই একজন ট্রেন্ড পার্সন হতে হবে। কলকাতার মধ্যে অনেকগুলো সেন্টার আছে যারা বৃদ্ধদের দেখভালের জন্য ট্রেনিং দেন, যেমন CMIG বলে একটা সংস্থা রয়েছে, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। এমনকি আমি নিজেও ওই সংস্থা থেকেই আমি ট্রেনিং নিয়েছি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ট্রেনিং নেওয়া আছে আমার। তো এই ধরনের ট্রেনিংগুলো যদি না নেওয়া থাকে তাহলে বৃদ্ধাশ্রম পরিচালনা করতে হবে কী করে, কোনো অভিজ্ঞ পার্সন যিনি অনেক দিন ধরে বৃদ্ধাশ্রম চালাচ্ছেন, তার একটা অভিজ্ঞতা আছে, সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বা তার কাছ থেকেও অনেক উপদেশ বা অনেক নিয়ে আপনি বৃদ্ধাশ্রম করতে হয়। কিন্তু একটা বৃদ্ধাশ্রম চট করে আমি খুলবো মনে করলাম আর খুলে ফেললাম, এটা কিন্তু না করাই ভালো, তার কারণ এতে বহু মানুষের ক্ষতি হতে পারে। পরিকল্পনা না, অবশ্যই পরিকল্পনাবিহীন কোনো কাজ করাটাই উচিত না। বৃদ্ধাদের নিয়ে গত 4 বছরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? এক নম্বর সমস্যা হচ্ছে যে ওনারা বেশিরভাগ বৃদ্ধরা একটু ডিপ্রেশনে থাকেন। হ্যাঁ, আমার তো বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধা ছিলেন যার বয়স প্রায় 70-এর ওপর, তিনি হারমোনিয়াম বাজিয়ে গান করতেন। আচ্ছা, হ্যাঁ, এবং তার অনেকগুলো আমার ইউটিউবে ভিডিও আছে, তিনি গান করছেন। আচ্ছা, তো এই যে তাদেরকে অনুপ্রাণিত করা, এই অনুপ্রাণিত করা একটা বিশেষ যোগ্যতা। একটা মানুষ এনকারেজ করা, ইন্সপায়ার্ড করা, হ্যাঁ, এম্পাওয়ারমেন্ট করা, এটা কিন্তু একটা বিশেষ যোগ্যতা। এই যোগ্যতাগুলো কিন্তু একজন বৃদ্ধাশ্রম পরিচালনকারীকে, যিনি সর্বা তার মধ্যে কিন্তু এই জ্ঞানগুলো থাকতে হবে। বৃদ্ধাশ্রমের জায়গাটা আপনাদের নিজস্ব নাকি রেন্টে চলতো? না, আমার যে বৃদ্ধাশ্রমটা করেছিলাম ওটা রেন্টে, মানে ভাড়াতে চলতো। আচ্ছা, আশ্রমের নিজস্ব কোনো প্রপার্টি ছিল কি? আশ্রমের নিজস্ব প্রপার্টি আছে একটাই, যেটাতে আমাদের অফিস ঘর আছে, আমাদের সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা অফিস ঘর আছে, এবং সেই জমিটাতেই আমাদের একটা ঘর করা আছে, যেখানে আমরা বর্তমানে চ্যারিটিটা বা বিভিন্ন বয়স্ক মানুষদের পরিষেবা দিচ্ছি। সেই জমিটা একজন দান করেছিলেন এবং আমি নিজের অর্থে সে একটা ঘর করে সেখানেতেই আমাদের কাজকর্ম চলছে বর্তমানে। তাহলে আপনাদের আশ্রমের নিজস্ব কোনো প্রপার্টি সেইভাবে নেই, সোর্স অফ ইনকাম সেইভাবে কিছু নেই, তাহলে কিসের ভরসায় বৃদ্ধাশ্রম খুলেছিলেন? বৃদ্ধাশ্রমটা খুলেছিলাম আমরা যেহেতু বৃদ্ধদের নিয়েই কাজকর্ম করি, বা আমার যে সংস্থাটা, সেই সংস্থাটাই হচ্ছে বৃদ্ধদের নিয়ে। এবং আমরা একটা গভর্নমেন্ট স্কিমে করতাম, NGO দর্পণে যে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস আছে, তাতে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে বৃদ্ধাশ্রমটা আমরা চালু করে দিই, হয়তো 2 থেকে 3 বছরের মধ্যে আমরা কিছু ফান্ড পাবো, হ্যাঁ, বা সেই ফান্ডের মাধ্যম দিয়ে আমরা এটাকে পরিচালনা করব বা চালিয়ে নিয়ে যাব। কিন্তু সেটা হয়নি। সবথেকে বড় আমাদের ঘাটতি হয়ে গেছিলো লেবারদের। সমস্ত লেবাররা একযোগ হয়ে তারা যেহেতু কিছু পাচ্ছে না, বা যেটুকু পাচ্ছে সেটুকু তাদের মনোপুত হচ্ছে না, তো সেই কারণে তারা ডিসিশনই নেয় যে আমরা আর কাজ করব না। আচ্ছা, এবার যেহেতু রান্নার লোক যখন ছেড়ে দেয় কাজ, তখন আমাকে চিন্তা করতে হচ্ছে যে পরের দিন এদেরকে কে রান্না করে খাওয়াবে, বা রান্নার লোক আমি পাবো কোথায়। আমাদের বৃদ্ধাশ্রম বন্ধ হওয়ার মূল কারণটাই হচ্ছে মানে লেবার নিয়ে আমাদের বিশেষ সমস্যা, মানে ম্যান পাওয়ার তো বটেই, সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার
এবং আর্থিক কিছু সংকট, আর্থিক সঙ্গতির অভাব। আর্থিক সঙ্গতির অভাব, এই 3টে পয়েন্ট এক জায়গায় হয়ে আমাদের মানে বন্ধ করে দিতে বাধ্য হলাম। আচ্ছা, বিনামূল্যের বৃদ্ধাশ্রম সাহায্যের অভাবে বন্ধ হয়ে গেল, তাহলে কিছু টাকার বিনিময়েও তো বৃদ্ধ বৃদ্ধাদের রাখার কথা চিন্তা করতে পারতেন, সেটা কেন করলেন না? পারতাম, সেটা পারতাম এবং সেটা আমরা ভেবেছিলাম। মেন যে সমস্যাটা ছিল ম্যান পাওয়ার, 2 নম্বর সমস্যা হচ্ছে আর্থিক, 3 নম্বর সমস্যা হচ্ছে যে আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি এবং আমি অসুস্থ হয়ে পড়াতে আমাকে এমনকি হসপিটালাইজড হতে হয়েছিল। আমি অসুস্থ হয়ে পড়াতে আমার যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই ম্যানেজিং কমিটিরা একটু ভীতগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তারা ভাবে যে এনার যদি কিছু হয়ে যায় একটা, তাহলে হয়তো আমরা সবাই ডুবে যাব। কারণ ঘটনাটা হচ্ছে যে বৃদ্ধাশ্রমটা আমি পরিচালনা করতাম এবং আমি সবসময় লক্ষ্য রেখে চালাতাম, এমনকি অনেক সময় আমাকে নিজেকেও বাজার করে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যাতে 2 পয়সা কম হয় এই হিসাবে আমি নিজে বাজারে যেতাম, যেহেতু আমাকে বাজারে সবাই চেনে। অন্য কেউ কিনলে যে পয়সা লাগবে তার থেকে অনেকটা কম পয়সা আমি বাজার পেতাম। বুঝতে পেরেছি, মানে রাতে ঘুমিয়েও বৃদ্ধাশ্রমের কথাই চিন্তা করতেন। একদম, আমি 4টের সময় শুতাম। আমাদের বৃদ্ধাশ্রমে সিসিটিভি লাগানো ছিল এবং সেই সিসিটিভি কোন বৃদ্ধা উঠছেন তার কি হলো, হ্যাঁ, আমি সবসময় আমি ওয়াচে রাখতাম। মাথা থেকে অর্থ থেকে সমস্ত কিছু দায়ভার এই একটা ব্যক্তির উপরই ছিল। বুঝতে পেরেছি। আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং প্রণাম। তার কারণ হচ্ছে আপনার মতো ব্যক্তি যারা সত্যি সত্যি সমাজের উপকার করতে চায়, তো বোঝাই যাচ্ছে আপনার কর্মকাণ্ড দেখে। আপনি বিনা পয়সার বৃদ্ধাশ্রম খুলে প্রায় 40 জন বৃদ্ধ বৃদ্ধাকে সেবা করতেন এবং মানে কি বলবো, অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধাশ্রমটা উঠে যাওয়ার পরেও আপনি কিন্তু এখনও বিভিন্নভাবে তাদের সেবা দিয়ে যাচ্ছেন। তো সুতরাং আমার শ্রদ্ধা আপনার ওপর রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় এবং অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে আপনার ও আপনাদের মতো সমাজসেবীদের থেকে আরও ভালো কিছু সমাজের জন্য অপেক্ষা করছে। পরিশেষে আমি একটা কথা বলি যে আমরা মানুষ, সামাজিক মানুষ, আমাদের কিন্তু প্রত্যেকেরই কর্তব্য রয়েছে সমাজকে কিছু দেয়া। নিশ্চয়ই। কিন্তু সমাজকে কিছু আমরা নিতে চাই, সমাজ থেকে আমরা নিতে চাই, পেতে চাই, কিন্তু আমরা কজন আছি যে সমাজকে দিতে চাই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের মানসিকতা যদি যত কমবে, যত এই ধরনের মানসিকতা বাড়বে যে আমি সমাজকে কিছু দিতে চাই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর ঘটবে না বা এই সমস্যাগুলো ঘটার কোনো রাস্তাই নেই। জনগণের প্রতি আমার একটাই আবেদন, আপনাদের সাধ্যমতো আপনারা যদি সত্যিই কিছু দিতে চান বা কিছু করতে চান, প্লিজ এগিয়ে আসুন, এগিয়ে এসে পাশে দাঁড়ান, যাতে সেই ব্যক্তি আরও নতুন করে কিছু করতে পারেন বা নতুন করে কিছু শুরু করতে পারেন। আমরা তো 80 বছর বয়সেও অনেক কিছু করতে পারি। মানসিকতা এবং পরিশ্রম করার মতো একটা মানসিকতা এইগুলোর দরকার। আমরা কদিনই বা জীবনে আছি, কিন্তু সমস্তটাই যদি আমরা নিজের সংসার বা নিজের এগুলো নিয়ে যদি মেতে থাকি, তাহলে তো সমাজকে কি দিলাম আমরা। আমার একটাই অনুরোধ যে আমরা আসুন, সবাই মিলে আমরা সংঘবদ্ধ হই। আমার ভাই যিনি আমার ইন্টারভিউ নিলেন বা যিনি আমার সঙ্গে কথোপকথন করলেন, উনি এমনই একটা মানসিকতার মানুষ যে উনি আমাকে খুঁজে বার করেছেন। এই যে এতক্ষণ ধরে একটা কথাবার্তা চললো, উনি এটাই প্রকাশ করতে চাইছেন যে যাতে এই ঘটনা দ্বিতীয়বার আর কারো জীবনে না ঘটে এবং আপনার ভালো কাজ কর্ম দেখে যাতে আরও সবাই, আরও 10 জন আপনার মতো ভালো কাজে উদ্যোগী 100 বার। ওনাকে আমার অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা। উনি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমার স্নেহ, অনেক ভালোবাসা দিয়ে আমাদের বক্তব্য আমরা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আর যারা বিনামূল্যের বৃদ্ধাশ্রম বর্তমানে চালাচ্ছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। If no one comes to your call, go alone. If no one responds to your call, then walk alone. অর্থাৎ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এ এক হার না মানা যোদ্ধার কাহিনী, যিনি বৃদ্ধাশ্রম উঠে যাবার পরেও এখনও সেই সমস্ত বৃদ্ধা মায়েদের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে চলেছেন বিনামূল্যে। হ্যাঁ, আমি ডাক্তার সোমনাথ পুস্তিবাবুর কথাই বলছি। তাঁর বিনামূল্যের বৃদ্ধাশ্রমের স্বপ্নের হয়তো শেষ রক্ষা হয়নি, কিন্তু নেমেছিলেন তো সেবার মানসিকতা নিয়েই, আর তাই সেবা আজও চালিয়ে যাচ্ছেন।
এটাই সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিসের মূল অফিস। চলুন ভিতরে যাই আর দেখে নিই বৃদ্ধাবাস উঠে যাবার পরেও কিভাবে নিঃস্বার্থভাবে বিনামূল্যে বয়স্কাদের এখনও সেবা দিয়ে চলেছেন শ্রদ্ধেয় ডাক্তার সোমনাথ পুস্তিবাবু। কথা বলে নেব কয়েকজন বৃদ্ধা মায়ের সাথেও, যাঁরা আনন্দ আসর বৃদ্ধাবাসে ছিলেন এবং এখনও রয়েছেন সোমনাথবাবুর ছাতার তলাতেই। নমস্কার, আপনার কি নাম? ডক্টর শ্যামল কুমার দাস। ডক্টর শ্যামল কুমার দাস। আচ্ছা, আপনি এখানকার সাথে কতদিন ধরে যুক্ত? বহু বছর, প্রথম থেকেই আছেন, প্রায় 13 বছর। আচ্ছা, প্রথম থেকেই আছেন, তাই তো? আচ্ছা, আপনি ডাক্তারবাবুর সাথেই এখানে সেবা দেন, ওনাদের সেবা দেন, তাই তো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁচঘোড়া। আচ্ছা, আর আপনি বৃদ্ধাশ্রমের সাথেও যুক্ত ছিলেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। আপনার কি নাম? সরস্বতী দাস। সরস্বতী দাস। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? খোঁড়াগড়। এখানকার কাছাকাছি, তাই তো? হ্যাঁ, এই তো এইখানে। আচ্ছা, আপনি কি ওই আনন্দ আসর বৃদ্ধাশ্রমে ছিলেন? হ্যাঁ থাকতেন, তাই তো? হ্যাঁ বৃদ্ধাশ্রম তো 2 বছর আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। এখন এখানে আপনি কি করতে এসেছেন? এখানে আমার সর্দি কাশির ওষুধ খাই। এখানে আপনি ডাক্তারবাবুকে দেখাতে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে শনিবার, হ্যাঁ উনি প্রতি শনিবারই বসেন। হ্যাঁ। আপনারা যে দেখান ডাক্তারবাবুকে, তার জন্য কোনো রকম ভিজিট কি লাগে? না, পয়সা লাগে না। পয়সা লাগে না। আপনি তো এখন বাড়িতে আছেন, হ্যাঁ। কেমন আছেন? কেমন, ভালোই আছি, কি আচ্ছা। করবো বলো। বৃদ্ধাশ্রমে কেমন ছিলেন? ভালোই ছিল। আচ্ছা, ডাক্তারবাবু? থাকলে তো আরো ভালোই হতো। হ্যাঁ। সত্যি আমার দু একটা বন্ধুরা যায় এখনো বলে মাইরি কি কান্নাকাটি করে। ডাক্তারবাবুকে আপনার কেমন লাগে? ভালোই লাগতো, ভালোই ব্যবহার করা, আবার ভালোই করতো। আচ্ছা, খাওয়া দাওয়া ভালোই দিত, করতো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। নমস্কার দিদি, আপনার কি নাম? ছবি মালিক। ছবি মালিক। হ্যাঁ। কোথায় বাড়ি? দত্তপুর। দত্তপুকুর, মানে দত্তপুর। হ্যাঁ। আচ্ছা, এখানেই বাড়ি, তাই তো? হ্যাঁ। এখানকার কাছাকাছি। আর আপনিও বৃদ্ধাশ্রমে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, বৃদ্ধাশ্রমে কেমন ছিলেন? ভালোই ছিল। ভালোই ছিলেন। বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যেতে খারাপ লাগছে তো? হ্যাঁ, খারাপ তো লাগবে। আচ্ছা, এখন বাড়িতে কেমন আছেন? আছি এইরকম, ভালোই আছি। মোটামুটি আছেন। হ্যাঁ। আচ্ছা, আর এখানে এখন ডাক্তারবাবুর কাছে কি করতে এসেছেন? এই যে ওষুধ নিতে এসেছি। চেক আপ করাতে? হ্যাঁ। আপনারা কি প্রতি সপ্তাহতেই আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে আসেন। আপনারা যে আসেন, ডাক্তারবাবুকে কত টাকা দেন? ডাক্তারবাবু টাকা নেয় না। টাকা নেন না? না। পুরোপুরি বিনা পয়সায় হ্যাঁ। আপনাদের চিকিৎসা করেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওষুধ খেয়ে ভালোই থাকি। আচ্ছা, আপনাদের ওষুধপত্র পর্যন্ত দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বৃদ্ধাশ্রম তো 2 বছর হলো উঠে গেছে। হ্যাঁ। তো আবার যদি বৃদ্ধাশ্রম ভবিষ্যতে চালু হয়, বৃদ্ধাশ্রমে আসার ইচ্ছা আছে হ্যাঁ। নাকি বাড়িতেই থাকবে? না, আরো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে বাবা। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম নতুরানী রুই দাস। আচ্ছা, কত বয়স আপনার? বয়স 70 হবে। 70। আচ্ছা, এখানে যে বৃদ্ধাশ্রম ছিল আনন্দ আসর, সেখানে আপনি থাকতেন? আচ্ছা, এখন এখানে কি করতে এসেছেন? এখানে ওষুধ নিতে এসেছি। ওষুধ নিতে এসেছেন? খুব ভালো ওষুধ। আচ্ছা, পয়সা নেই। পয়সা লাগে না? বিনা পয়সায়? আচ্ছা, এখানে প্রেশার মাপা হয়, হ্যাঁ। আর কি কি হয়? প্রেশার মাপে, ওষুধ দেয়। এখন কি বাড়িতে থাকেন, তাই তো? হ্যাঁ। বাড়িতে কেমন আছেন? ভালো। ভালো। বৃদ্ধাশ্রমে ভালো ছিলেন নাকি এখন বাড়িতে ভালো আছেন? ও মোটামুটি বৃদ্ধাশ্রম তো ভালো, ওটা খারাপ বলতে পারবো না। বৃদ্ধাশ্রমটা আরেকটু ভালো ছিল, তাই তো? আনন্দ আশ্রম আনন্দেই থাকতাম। আচ্ছা, আনন্দ আসরে আনন্দে থাকতেন তো? সবার সঙ্গে দেখা করতে। সবার সাথে দেখা হতো, গল্প হতো, তাই তো? আর এমনি কোনো প্রোগ্রাম হতো বৃদ্ধাশ্রমে?
হ্যাঁ কি কি হতো? হরিনাম হতো, তারপরে 3বার হরিনাম হতো। 3বার হরিনাম হতো? সকালে, দুপুরে, আবার সন্ধে আচ্ছা। গান হতো। আর এমনি খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার সব ভালো ছিল, তাই তো? সব ভালো ছিল। এখানে ডাক্তারবাবুকে আপনার কেমন লাগে? ভালো। ভালো। প্রতি সপ্তাহে আসেন? হ্যাঁ। দরকার হলে আসেন, তাই তো? আচ্ছা। আর ডাক্তারবাবু ফ্রিতে আপনাদের সেবা দেন, হ্যাঁ। চিকিৎসা করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। বৃদ্ধাশ্রম যদি আবার চালু হয়, আবার কি বৃদ্ধাশ্রমের দিকে ঝুঁকবেন না বাড়িতেই থাকবেন? সে তো যাবই। হ্যাঁ। আপনি যে বৃদ্ধাশ্রমে ছিলেন, আপনি কি পয়সা দিতেন বৃদ্ধাশ্রমে? না। কোনোদিন দেননি, তাই তো? না। মানে বৃদ্ধাশ্রমেও ফ্রিতে ছিলেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা। ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার দিদি, আপনার কি নাম? হীরা মাঝি, হীরা মাঝি। কোথায় বাড়ি? কৃষ্ণরামপুর দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, মানে কাছাকাছি, তাই তো? হ্যাঁ, কাছাকাছি মাঝি পাড়া আমাদের। আচ্ছা, ওদিকে। আপনারা বৃদ্ধাশ্রমে যে কজন ছিলেন হ্যাঁ সবার কি কাছাকাছি বাড়ি? হ্যাঁ, এই পাশাপাশি, তারপরে এই জগন্নাথ পার্টি আমাদের এই এলাকাটা। আচ্ছা, বৃদ্ধাশ্রমে যে ছিলেন আপনাদের পয়সা করি কিছু লাগতো? না 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 না, কিছু না। লাগতো না। আচ্ছা, তো খুব ভালো ছিল। ভালো ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন বাড়িতে কেমন আছেন? বাড়িতে কি করো বাবা, যেমন দুঃখের সংসার সবাই কি তো সেরকম সমানভাবে থাকতে হবে বাবা, আচ্ছা, বল। আচ্ছা। আর ডাক্তারবাবু আপনাদের খোঁজ খবর রাখেন? তাই তো? হ্যাঁ রাখেন, যত্নও করতো, খুবই ভালো। আচ্ছা। সবাই আমরা ভালো। এখানে এখন কি করতে এসেছেন? এখানে এই ওষুধপালা বাবা দেয় বলে আচ্ছা, আমরা এমনি পাই। তার জন্য আসি। কোনো টাকা পয়সা দেন? না 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 না, কিছু ডাক্তার না। দেখাতেও টাকা লাগে না? না, ওষুধ কিচ্ছু না, নিতেও টাকা না। লাগে না? আচ্ছা, খুব ভালো আমাদের ছেলে, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। আচ্ছা। কেন মিথ্যে কথা কইব, আমরা গরিব মানুষ, আমাদের এতেই অনেক সন্তুষ্ট বাবা, বলা বলি কি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকুন। ভালো শরীর এইখানে এই যে ওষুধগুলো খাচ্ছি, খুবই ভালো আছি বাবা। আর তার মনে হয় কোথাও ডাক্তারখানাতেও যাই না, কিচ্ছু নাই বাবা। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো ওষুধ দেয় বাবা আমার। ঠিক আছে, ভালো থাকুন, হ্যাঁ। নমস্কার। নমস্কার বাবা। নমস্কার দিদি, হ্যাঁ, কি নাম আপনার? ঝর্ণা পণ্ডিত। ঝর্ণা পণ্ডিত। পণ্ডিত, আপনি কি বৃদ্ধাশ্রমে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো ডাক্তারবাবুর থেকে আর বৃদ্ধাশ্রমের অন্যান্য কর্মীদের থেকে আপনি কিভাবে সেবা পেয়েছেন এর আগে? ভালোই পেয়েছি। আচ্ছা, তো উৎসব অনুষ্ঠানে কাপড় চোপড় কম্বল এসব কি দেওয়া অনেক হতো? সময় কাপড় দিত, শীতের কম্বল দিত, আচ্ছা। বর্ষার ছাতা দিত। এখন ফ্রি অফ কস্টে চিকিৎসা দেন, ওষুধপত্রও দেন, হ্যাঁ, তাই তো? এখানেই ওষুধ খাচ্ছি আচ্ছা, বিনা আপনারা পয়সায়। এখানকার সাথে ক বছর ধরে যুক্ত আছেন? অনেকদিনই আছি। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। নমস্কার ডাক্তারবাবু, দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি? আচ্ছা, আপনি নমস্কার, আপনি এখন যে সার্ভিসটা দিচ্ছেন দেখছি, এটা কি প্রতি সপ্তাহতেই দেন? প্রতি শনিবার। প্রত্যেক শনিবার? আচ্ছা, বিকালের দিকে, তাই তো? হ্যাঁ, মোটামুটি 2টো 2:30 থেকে আচ্ছা। 5:30 6টা। এখানে কি শুধু যারা বৃদ্ধাশ্রমে ছিলেন তাদেরই দেখাশোনা করেন, নাকি গ্রামের না, না, যারা যারা আসে? না, বৃদ্ধাশ্রমে যারা থাকতেন কাছাকাছির মধ্যে তারা আসেন, হুম, দূরত্বের মানুষরা তো আসতে পারেন না। আচ্ছা, আর এই এলাকা 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা রয়েছেন হুম, তারাও আমার কাছেই আসে। আচ্ছা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষ এলাকার, তাদের সেবা 60 দেন? বছরের ঊর্ধ্ব এবং যারা উইডো বা একদম অসহায়, সেখানে আমরা বয়সটা দেখি না, আচ্ছা, আমরা সেই তার অসহায়তার উপর ভিত্তি করে আমরা তার সেবা দিই। আচ্ছা। মোটামুটি প্রত্যেক শনিবার এরকম কটা পেশেন্ট হয় আপনার? প্রতি শনিবার মোটামুটি 50-60। 50-60 জন? আচ্ছা, মানে বিকালের দিকে এখন যেরকম দেখছেন, আরো তাই তো? বেশি হতো, আরো আগে 100 পার হয়ে যেত। আচ্ছা। আর আপনি তো এই সেবাটা যেটা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে, সেটা আপনার মুখ থেকেও শুনেছি এবং এনাদের জিজ্ঞেস করেও সেই ব্যাপারটাই শুনলাম যে আপনি ফ্রি অফ কস্টে সেবা দিচ্ছেন। এই সেবাটা আপনি কতদিন চালিয়ে যেতে চাইছেন? আমি যতদিন কর্মঠ থাকবো, যতদিন কর্মসক্ষম থাকবো, ততদিনই আমার সেবা চলবে।
আচ্ছা, আর যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন, যে বৃদ্ধাশ্রমটা বন্ধ হয়ে গেছে গত 2 বছর আগে, সেই বৃদ্ধাশ্রমটা কি আবার চালু করার কোনো ইচ্ছা রয়েছে? আবার চালু করার ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু দুটো প্রবলেম। এক হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, আর একটা হচ্ছে যে যেখানে চালু করব, আমরা তো বিল্ডিংটা ছেড়ে দিয়েছি, আবার চালু করতে গেলে আমাদের নতুন বিল্ডিং চুজ করতে হবে বা কোনো একটা স্পেস দেখতে হবে, সেটারও একটা সমস্যা। মানে এটা তো হুট করে তো আমরা করতে পারি না, তো সেটা পরিকল্পনা চলছে। যদি আমরা সেরকম সুযোগ সুবিধা পাই, অর্থনৈতিক বলুন বা কোনো স্পেসের যদি জায়গা আমরা পাই, তাহলে আমরা নিশ্চয়ই চালু করবো। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কাছাকাছি যদি কোনো জায়গা পান আর যদি আর্থিক সাহায্য পান, তাহলে নিশ্চয়ই আবার বৃদ্ধাশ্রম চালু করার ইচ্ছা রয়েছে। আচ্ছা, আর আপনি এখন যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তো সেখানে কি আপনার পাশে কাউকে পেয়েছেন? পাশে কাউকে পেয়েছি বলতে, আমাদের যারা সদস্য ছিলেন, সদস্যরা বেশিরভাগই এখন আর আসে না। তার কারণ তাদের একটা টার্গেট ছিল বৃদ্ধাশ্রম, সেটা গভর্নমেন্টে হয়ে যাবে। আচ্ছা, গভর্নমেন্টের হলে একটা আর্থিক সঙ্গতি হবে তাদের, তারা কিছু স্যালারি পাবে, সেই হিসাবে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিল। কিন্তু যখন ওটা হলো না, ওটা আমাকে বন্ধ করে দিতে হলো বাধ্যতামূলকভাবে। তারপর থেকে অনেকেই যোগাযোগ রাখে না, ওই কয়েকজন আসেন, আমাকে একটু সাহায্য করেন, তবে অর্থনৈতিক কোনো সাহায্য আর পাই না। আচ্ছা, সেটা যেটা করছি সম্পূর্ণ আমার নিজের অর্থের মধ্যে এটা পরিচালনা করি। সম্পূর্ণ আপনি একা? সম্পূর্ণ একাই বলতে পারি। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে এগিয়ে যান, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, ভগবান আপনাকে শারীরিক এবং মানসিক শক্তি দিন, যাতে আপনি এইভাবে গরিব দুস্থদের এবং অসহায়দের সেবা চালিয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন, নমস্কার। সোমনাথবাবু, আপনি দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হোক আপনার সেবার মানসিকতা, আপনার কীর্তি। ঈশ্বর আপনার মনস্কামনা পূর্ণ করুন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি অনেকেই আপনার দিকে সাহায্যের হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।